এসএসসি সিলেবাসের একাদশ অধ্যায় থেকে ঢাকা বোর্ড 2023 সালের এই সৃজনশীলটার সলিউশন করব। চলো ফার্স্টের প্রশ্নটা কি বলো, অ্যালকাইল মূলক কি? অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরানোর পর যে মূলক তৈরি হয় তার নামই হলো অ্যালকাইল মূলক। এটার নাম কি বলো? মিথেন। এটা একটা অ্যালকেন। এটা থেকে জাস্ট একটা হাইড্রোজেন তুমি যদি সরাও তাহলে উৎপন্ন হবে বন্ধন CH3। এটার নামই হলো অ্যালকাইল মূলক। বুঝছো তো? এখন আসো আমরা খ নাম্বারের সলিউশনে চলে যাই। খ নাম্বার কি বলছে দেখো, প্রোপিনকে অসম্পৃক্ত যৌগ বলা হয় কেন? ফার্স্টে তো তোমার বুঝতে হবে অসম্পৃক্ত যৌগ কি। কান খুলে শুনে রাখো, যে সমস্ত যৌগের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তাদেরকেই বলা হয় তোমার অসম্পৃক্ত যৌগ বলা হয়। যেমন দেখো এই কার্বনটার সাথে দেখো দ্বিবন্ধন আছে, তার মানে এটা হলো অ্যালকিন, এটা একটা অসম্পৃক্ত যৌগ। আবার যদি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে যৌগটা কি হয় বলো? অ্যালকাইন, এটা অসম্পৃক্ত যৌগ। তাহলে অসম্পৃক্ত হওয়ার শর্ত কি? দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকতে হবে। এখন আসো আমরা প্রোপিন লিখে ফেলি। প্রোপিন দেখো, মিথেন 1, ইথেন 2, প্রোপিনের উল্লঙ্ঘ কত বলো? 3। তাহলে কিভাবে লিখবা? C3H কি হয় বলো? দ্বিগুণ হয়। কেন দ্বিগুণ হয় স্যার? কারণ তুমি তো জানো প্রোপিনের সাধারণ সংকেত কি বলো? CnH12। দেখো এখানে যা বসাবা তার দ্বিগুণ এখানে বসাইতে হবে। তাহলে n এর জায়গায় 3 বসাইছো, তাহলে হাইড্রোজেন তো 6টা হবে না কি বলো? তাহলে এখন আসো এটা আমরা ভেঙে ভেঙে লিখে দিই। তাহলে এটা মূলত হচ্ছে এই যৌগ CH3CH ডাবল বন্ড CH2। দেখো এই যৌগের মধ্যে 3টা কার্বন আছে এবং 6টা হাইড্রোজেন আছে, তার মানে এই যৌগটার নাম হলো প্রোপিন। এই যৌগটার নাম কি বলো? প্রোপিন। দেখো তো এখানে দ্বিবন্ধন আছে না? দ্বিবন্ধন, তাহলে দ্বিবন্ধন থাকলে এই যৌগটাকে কি বলা হয়? অসম্পৃক্ত। এর জন্যই আমরা বলতে পারি প্রোপিন অসম্পৃক্ত যৌগ। এখন চলো ঘ নাম্বারের সলিউশন করে ফেলি। একসাথে কিভাবে ইথানল পাওয়া যায়? ফার্স্টে তো তোমার বুঝতে হবে এক যৌগটা কি না কি বলো? দেখো এখানে এক্স কিন্তু তোমার দিকে তাকাই রয়েছে, ওটাকে বের করার জন্য বলতেছে। তাহলে দেখো বাম পাশে কি দেওয়া আছে? এই যৌগটার নাম হলো সোডিয়াম প্রোপানয়েট। সোডিয়াম প্রোপানয়েট। দেখো এটাকে যা সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের বিক্রিয়া ঘটাইতে হবে। তোমাদের জন্য একটা MCQ করে দেই, তাহলে এটা বুঝতে ভালো সুবিধা হবে। সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের যে মিশ্রণ, এই মিশ্রণের নাম হলো সুডালাইম। কি লাইম বলো? সুডালাইম। এই সুডালাইম যে বিক্রিয়াটাই থাকে সেই বিক্রিয়ার নাম হলো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। মানে কি? তোমার কার্বন ডাই অক্সাইডে উড়াইয়া নিয়ে জায়গা, উড়াইয়া নিয়ে জায়গা। দেখো এখানে CO আছে না, এই কার্বন ডাই অক্সাইডটা জাস্ট এই সোডালাইমের মিশ্রণ উড়াইয়া নিয়ে যাবো গা। এর জন্য দেখো তো মূলত যৌগটাই থাকে কি? CH3, তারপর কি বলো? CH3। কিভাবে হলো স্যার? দেখো এই কার্বন তার দুটো অক্সিজেন নিয়ে বের হয়ে চলে গেছে অলরেডি, সোডিয়াম কার্বনেট তৈরি করে আলাইছে। যেখান থেকে দেখো সোডিয়াম একটা আর এই অক্সিজেন, তাহলে অক্সিজেন বর্তমানে কয়টা বলো? 1টা 2টা 3টা। তাহলে দেখো আর সোডিয়াম কয়টা? 1টা 2টা, এর জন্য লিখছি Na2CO3। এরপর দেখো অবশিষ্ট শুধু হাইড্রোজেন থাকে না, হাইড্রোজেন টুপ করে এই CH2 এর সাথে যুক্ত হয়ে গেছে। এর জন্য এই CH3 আর এই CH2 এর সাথে একটা হাইড্রোজেন যুক্ত হলো না, এর জন্য এই CH3। তাহলে যৌগটার নাম কি বলো? ইথেন। যৌগটার নাম কি বলো? ইথেন। তাহলে 2টা সোডিয়াম, এর জন্য Na2, আর এখানে 2টা অক্সিজেন, এই যে একটা অক্সিজেন, এর জন্য 3, আর এই যে কার্বন, এই কার্বন। মনে হয় এই বিষয়টা বুঝছো? এখন এই ইথেন থেকে আমাদের অ্যালকোহল তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে বলো? ইথেন থেকে আমাদের ইথানল তৈরি করতে হবে। ইথানল হচ্ছে একটা অ্যালকোহল। তাহলে এটা করার জন্য দেখো আমরা 2টা স্টেপ ফলো করব। তাহলে বলো ইথানল তৈরির ধাপ কয়টা? 2টা। কি থেকে ইথানল তৈরি করবা? এই ইথেন থেকে। তাহলে লিখে ফেললো CH3 বন্ধন CH3। জাস্ট প্লাস লিখে ফেলো। ব্রোমিনের সাথে বিক্রিয়া ঘটাইতে হবে কার উপস্থিতিতে? অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে। তাহলে কি হয় দেখো এখানে দেখো 2টা ব্রোমিন আছে না, একটা ব্রোমিন কি করব? একটা ব্রোমিন এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে ভাগবো, তাহলে উৎপন্ন হয় কি বলো? হাইড্রোজেন ব্রোমাইড। এখন আসো এখানে কি আছে বলো? CH3 বন্ধন। এখানে দেখো একটা হাইড্রোজেন অলরেডি ব্রোমিনের হাত ধরে পলাইছে না, তাহলে বাকি থাকে এনে হাইড্রোজেন কয়টা? 2টা। তুমি সেই 2টা লিখো। আর আরেকটা ব্রোমিন, এখন তো 2টা ছিল, আরেকটা আছে না, ওই সান্ত্বনা দেওয়ার জন্য এর সাথে যুক্ত হয়ে দেবো।
বুঝলা? তাহলে কি উৎপন্ন হলো? এই যৌগের নাম হলো ব্রোমো ইথেন। কি ইথেন বলো? ব্রোমো ইথেন। সেকেন্ড স্টেপে এই যে ব্রোমো ইথেন আছে না, এটা লিখে ফেলো। স্টেপ 2 তে লিখে ফেলো CH3CH2 ব্রোমিন লিখে ফেলো। আর লিখে ফেলো সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ AQ, এটা দ্বারা বোঝায় অ্যাকোয়াস সলিউশন, মানে জলীয় দ্রবণ। তাহলে ব্রোমো ইথেনের সাথে তুমি যখন এই সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াস সলিউশনের রিঅ্যাকশন ঘটাবা, তখন দেখো কি উৎপন্ন হয়? CH3 CH2 OH। আর প্লাস দেখো এই সোডিয়াম এই ব্রোমিনের সাথে চলে যাবে, উৎপন্ন হবে সোডিয়াম ব্রোমাইড। তাহলে আমরা ব্রোমো ইথেনের সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াস সলিউশনের বিক্রিয়া ঘটাই, তাহলে উৎপন্ন হয় ইথানল প্লাস সোডিয়াম ব্রোমাইড। এর মধ্য দিয়ে ইথানল তৈরি অলরেডি শেষ। তাহলে বলো ইথানল তৈরির জন্য ধাপ কয়টা আমাদের? 2টা। স্টেপ 1-এ জাস্ট আমরা ব্রোমিনের সাথে বিক্রিয়া ঘটাবো, অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে উৎপন্ন হবে ব্রোমো ইথেন প্লাস হাইড্রোজেন ব্রোমাইড। সেকেন্ড স্টেপে এই যে ব্রোমো ইথেনটা উৎপন্ন হলো, এটার সাথে যা সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াস সলিউশনের রিঅ্যাকশন ঘটাবো, তখন উৎপন্ন হবে ইথানল প্লাস সোডিয়াম ব্রোমাইড। তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত উৎপাদ আমরা অলরেডি পেয়ে গেছি। ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্টে জানাও। আর যারা নতুন আমার চ্যানেলে আসছো তারা সাবস্ক্রাইব করে ফেলো। আর তোমাদের যদি কোনো সৃজনশীলের সমস্যা থাকে, কেমিস্ট্রি এবং ফিজিক্স বুঝতে কোনো জায়গায় সমস্যা থাকে, কমেন্টে জানাবা। আর দ্বিতীয় প্রসেস আছে আমার সাথে যোগাযোগ করার, দ্বিতীয় আরেকটা প্রসেস আছে, সেটা হলো তোমরা ফেসবুকে গিয়ে সার্চ করো প্রভাষক সোহেল রানা, দেখবা আমার আইডিটা বের হয়ে গেছে, তখন মেসেজে জানাইতে পারবা তোমাদের সমস্যাগুলো। লাস্ট এটাও যদি কেউ না বুঝো, তাহলে মোবাইল নাম্বার 01724259896 ফোন করে তোমার সমস্যাগুলো জানাইতে পারবা। আর ক্লাসগুলো যদি রেগুলার দেখো, একদিনও প্রাইভেট পড়ার দরকার নাই। প্রতিদিনই প্রাইভেট পড়ার কোনো দরকার আছে এখন? বলো। তোমার বই শেষ, তুমি একটা সৃজনশীল পারো না, ওটার নাম পড়া। তাহলে তুমি আমার ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখতে থাকো, তোমার সমস্যাগুলো আমাকে জানাইতে থাকো, এবং ক্লাসগুলো আমি ভিডিও আপলোড দিতে থাকি। দেখা যাক কেমিস্ট্রি এবং ফিজিক্সে কোনো সমস্যা থাকে কি না। এখন চলো এই ঘ নম্বরের সলিউশন করে ফেলি। দেখো বলছে উদ্দীপকের ওয়াই যৌগটি আমাদের জন্য যেমন প্রয়োজনীয় তেমনই ক্ষতিকর। আগে তো ওয়াই যৌগ বুঝতে হবে নাকি বলো। আর ওয়াই যৌগটা কার পলিমারকরণে উৎপন্ন হয়? প্রোপিনের পলিমারকরণের মাধ্যমে ওয়াই যৌগ তৈরি হয়। তাহলে চলো আমরা আগে ওয়াই যৌগটা তৈরি করে ফেলি। ফার্স্টে দেখো প্রোপিনটা লিখে ফেলো। প্রোপিনটা আমরা কিভাবে লিখতে পারি? দেখো CH2 ডাবল বন্ড CH3, এটাকে এভাবে লেখা যায়। তবে এটাকে তোমরা চাইলে এভাবেও লিখতে পারবা, CH3CH ডাবল বন্ড CH2। জৈব যৌগে বলে কথা, এটা দেখা বুঝছে, এটা দেখে মাথা নষ্ট, হাই হাইডে কি, আসলে কিছুই না, একদম সিম্পল। জৈব যৌগটা একদম সহজ যদি তুমি ধরতে পারো, আর না ধরতে পারলে একদম মারাত্মক লেভেলের কঠিন। চলো আমরা সহজভাবেই পড়ি, কঠিনভাবে পড়ার কোনো দরকার নাই। দেখো এই যৌগটা কি, দেখো সে আমরা এইভাবে লিখে ফেলি CH2 দ্বিবন্ধন CH, এই CH এই CH, এই CH3টাকে জাস্ট উপরে বন্ধন দিয়ে লিখে দিই। ওই যে বললাম যে কোনোভাবে লেখা যায়, জাস্ট হইলেই হলো। তাহলে দেখো এটা মনে করো আমরা এন অণু নিয়ে কাজ করবো, আমরা এন মোল ইথেন লিখে ফেলছি। এখন জাস্ট এটাকে প্রভাবক দিয়ে আমরা কাজ শুরু করে দিব। ফার্স্টে লিখবা 140 অ্যাটমসফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপ। এরপর লিখবা তুমি জাস্ট 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কত বলো? 120। আর নিচে লেখো টাইটেনিয়াম ক্লোরাইড। এই প্রভাবকগুলোর উপস্থিতিতে যদি বিক্রিয়া ঘটাও তাহলে কি উৎপন্ন হয় দেখো। এখন দেখো যখনই তুমি পলিমারকরণ বিক্রিয়া করবা, তখন দেখো সেখানে দ্বিবন্ধন আছে না, এই দ্বিবন্ধনটা ভেঙে যাবে। ভেঙে বাম পাশে, কার্বনের বাম পাশে একটা বন্ধন দিয়ে দাও। আর দেখো কয়টা হাইড্রোজেন আছে? 2টা, এখানে লিখে ফেলো H2। এরপর এখানকার দ্বিবন্ধনটা ভেঙে একক বন্ধন হয়ে যাবে, আর এখানে লিখে ফেলো CH। আর উপরে তো মাথার উপর তো CH3 আছেই, এটা তো আর নামে নাই। আর এখানে একটা হাত বের করে ফেলো, বন্ধন বের করে ফেলো, ব্রেকেট লাগাও, এখানে এন লিখে ফেলো। এই যৌগটার নাম কি বলো তো? এই যৌগটার নাম হলো পলিপ্রোপিন। যৌগটার নাম কি বলো? পলিপ্রোপিন। এখন এই পলিপ্রোপিন যে যৌগটা আছে, এই যৌগটারে কি বের করতে বলছে? উদ্দীপকের ওয়াই যৌগটি আমাদের জীবনে যেমন প্রয়োজনীয় তেমনই ক্ষতিকর। এই পলিপ্রোপিন যেরকম আমাদের লাইফে লাগে, তেমনি এটা আমাদের অনুপকারও করে, অর্থাৎ এটা সুবিধার অসুবিধা লিখতে হবে। তাহলে চলো আমরা সুবিধার অসুবিধাটা বুঝে ফেলি। এখানে তোমরা বিক্রিয়ায় যে পলিপ্রোপিনটা তৈরি করলা, সেই পলিপ্রোপিনের দেখো কিছু ধর্ম দেওয়া আছে, কিছু ব্যবহার দেওয়া আছে। দেখো ধর্মগুলা কি? সহজে কাটা যায় না, টেকসই। আর ব্যবহার কি? প্লাস্টিক রশি এবং প্লাস্টিক বোতলে এগুলা কি করা যায় বলো? তৈরিতে ব্যবহার করা যায়।
তাহলে পলিপ্রোপিনের ব্যবহারটা কি? আমরা প্লাস্টিক রশি তৈরি করতে পারি, প্লাস্টিক বোতল তৈরি করতে পারি, তারপর এগুলো সহজে কাটা যায় না, টেকসই, এগুলো লিখে দিবা সুবিধা আকারে কিছু। এরপর কি করবা, জাস্ট এটার অসুবিধাগুলো লিখবা। অসুবিধা কি বলতো? দেখো তো, প্লাস্টিকের বোতল কি সহজে আমাদের মাটিতে মিশে? মাটিতে মিশে না। এর জন্য পরিবেশের জন্য এটা কি নয়, উপযোগী নয়। তাহলে এই কয়েকটা কথা লিখে দিলে কিন্তু হয়ে যাবে। ক্লাসটা কেমন লাগলো কমেন্টে জানাও। আজ এসএসসি কেমিস্ট্রির ষষ্ঠ অধ্যায় থেকে আসা ঢাকা বোর্ড 2023 সালের এই সৃজনশীলের সলিউশন করব। দেখো ক নাম্বার কি বলছে, ফরমালিন কি? ফরমালিন হলো মিথানেল বা ফর্মালডিহাইডের 30 থেকে 40% জলীয় দ্রবণ। বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করো। দেখো CH2, এই যৌগটার নাম হলো ফর্মালডিহাইড বা মিথানেল। এই যৌগটা 30 থেকে 40% যে জলীয় দ্রবণ, তাকেই বলা হয় ফরমালিন। এখন চলো আমরা এই খ নাম্বার প্রশ্নের সলিউশন করি। খ নাম্বারে বলছে পারমাণবিক ভরের কোনো একক নেই কেন? দেখো, পারমাণবিক ভর বা গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান আমরা লিখতে পারি মৌলের একটি পরমাণুর ভর বাই হলো একটি কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। তুমি বলো তো, একই জাতীয় দুইটা রাশির অনুপাতের কি কোনো একক আছে? এখানে তো তাই, এনেও বর নিচেও বর, তাহলে দুটো অনুপাত না? পারমাণবিক ভরটা কি বলো, একটা অনুপাত না? এর জন্য এর কোনো একক নেই। এখন চলে ঘ নাম্বার প্রশ্নের সলিউশন করি। ঘ নাম্বার কি বলছে, উদ্দীপকের যৌগটির একটি অণুর ভর নির্ণয় করো। দেখো, উদ্দীপকের যে যৌগটা, সেই যৌগটা হলো কার্বনিক অ্যাসিড H2CO3। এখন এই কার্বনিক অ্যাসিডের আমার কি বের করতে হবে বলো? এটার একটা অণুর ভর বের করতে হবে। চলো আমরা এই ঘ নাম্বার প্রশ্নের সলিউশনটা শুরু করে দেই। তাহলে ঘ নাম্বারের শুরুতে যে কাজটা করবা তা হলো, দেখো যে কার্বনিক অ্যাসিডের আণবিক ভরটা বের করবা। বলো তো হাইড্রোজেনের ভর কত? 1। এর জন্য নিচে 2 আছে না, এর জন্য 2 দিয়ে গুণ করে দাও, প্লাস লিখে ফেলো। কার্বনের ভর কত বলো? 12। অক্সিজেনের কত বলো? 16। যা 16কে দেখেন 3 আছে না, 3 দিয়ে গুণ করে দাও। তাহলে কত আসে বলো? 2 + 12 প্লাস হলো 48, 3 × 48। তাহলে টোটাল কত হয় দেখো? 62। এখন এটার মধ্যে তুমি যদি গ্রাম লেখো, কি লেখো? গ্রাম, তাহলে লেখা যায় 1 মোল। কেন 1 মোল লেখা যায়? কারণ আণবিক ভরকে গ্রামের প্রকাশ করলে লেখা যায় 1 মোল। আর 1 মোল যে কোনো পদার্থে 6.023 × 10⁻23টি যদি যৌগ হয়, তাহলে এতটি অণু থাকবে। এখন আসো এটা থেকে জাস্ট আমরা সূত্রটা একটু সেট আপ করে নিই। তাহলে কি আমরা লিখতে পারি এভাবে? দেখো এভাবে কিভাবে লিখতে পারি, 6.023 গুণন 10⁻23টি অণুর ভর। অণুর ভর কত বলো? অণুর ভর হলো এই যে 62 গ্রাম। 62 গ্রাম। তাহলে আমাদের বের করতে বলছি একটা অণুর ভর। কয়টা বলো? একটা। তাহলে একটা লিখে ফেলো, একটি অণুর ভর। তাহলে 62কে জাস্ট কি দা ভাগ দিবা? 6.023 গুণন 10⁻23 দা ভাগ দিলেই কিন্তু হয়ে গেল। তা এখন আসো এটাকে যদি আমরা ক্যালকুলেটর দা ক্যালকুলেশন করি, তাহলে কি মান দাঁড়ায় দেখো। তাহলে দেখো, এটাকে যদি আমরা ক্যালকুলেটর দ্বারা ক্যালকুলেশন করি, তাহলে যে মান পাই 1.0293 গুণন 10⁻22 গ্রাম। এটাই হলো ঘ নাম্বারের অ্যান্সার। কারো যদি কোনো সৃজনশীলের সমস্যা থাকে, ফিজিক্স প্লাস কেমিস্ট্রি, তাহলে কমেন্টে জানাইতে পারো। আর দ্বিতীয়ভাবেও আমার সাথে যোগাযোগ করতে পারবা। সেই সিস্টেমটা কি, তুমি ফেসবুকে গিয়ে প্রভাষক সোহেল রানা নামে সার্চ দিবা, দেখবা আমার আইডি পেয়ে যাবা, তখন মেসেজেও জানাইতে পারবা। তারপরেও যদি কেউ না পারো, তাহলে মোবাইল 01724259896 ফোন করে তোমার সমস্যাগুলো জানাইতে পারবা, ফিজিক্স এবং কেমিস্ট্রি। চলো আমরা ঘ নাম্বার শুরু করে দেই। চলো এই ঘ নাম্বারের সলিউশন করে ফেলি। ঘ নাম্বার কি বলছে, উদ্দীপকের দ্রবণটি সেমি মোলার কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। সেমি মোলার মানে কি বলতো? এস এর মান 0.5 মোলার হতে হবে। সেমি মোলার বলতেই এস এর মান এটা বোঝায়। তাহলে এখন আসো এই তথ্যগুলা দিয়ে আমরা এস এর মানটা বের করে ফেলি। কোনটা সলিউশন করতেছি বলো? ঘ নাম্বার। তাহলে বলো এস এর মানের সূত্র কি? এস সমান W গুণন 1000 বাই কি বলো MB। এখন একটু লক্ষ্য করে দেখো, বলো তো ডাব্লিউ এর মান কোনটা? এইটাই হচ্ছে ডাব্লিউ এর মান, 3.8 কি বলো 75। এরপর দেখো সূত্রের 1000,
এখন আসো আমাদের আণবিক বল লাগবে। দেখো এই যে কার্বনিক অ্যাসিডটা যে আছে H2CO3, দেখো এটা আণবিক ভর গতে কিন্তু আমরা অলরেডি 62 বের করে রাখছি। তাহলে জাস্ট এখানে 62 বসিয়ে দাও, গুণন বিয়ের মান আয়তন, দেখো আয়তন কিন্তু আমাদের অলরেডি দেওয়া আছে 125 ml, 125 কি বলো মিলিলিটার। তাহলে এটাকে যদি আমরা সলিউশন করি ক্যালকুলেটরে নিয়ে, তাহলে কি মান দাঁড়ায় দেখো। আমরা ক্যালকুলেটরটা সলিউশন করি তাহলে কিন্তু আমাদের 0.5 আসছে। আর বলতো ঘনমাত্রা এস এর একক কি মোলার, তাহলে যেহেতু সেমি মোলার দ্রবণ কিনা বের করতে বলছি, তাহলে আমরা অঙ্ক করেও কিন্তু প্রমাণ করলাম দ্রবণটা হলো সেমি মোলার। তার মানে উদ্দীপকের দ্রবণটি সেমি মোলার, এটা লিখে দিলেই এই বড় নাম্বার প্রশ্নের সলিউশন ফিনিশ। বই পড়ে সিলেবাস শেষ করে ফেলছো, বাট সৃজনশীল একটাও পারো না, এটা কি তোমার অবস্থা? তাহলে আজকের ক্লাসটা তোমার জন্যই। আর ফার্স্টেই বলে রাখি, আমি কোনো পণ্ডিতের জন্য কিন্তু ক্লাস নিই না। যারা ভাই একটু কম বোঝো, দুর্বল, মানে বেশি বোঝো না, তাদের জন্যই ক্লাস নেই। এর জন্য তোমরা খাতা কলমটা নিয়ে আসো, তোমাদেরকে ভেঙে ভেঙে ধীরে ধীরে আজকের সৃজনশীলটা করাই দিব। আর রেগুলার যদি এরকম সৃজনশীল করতে পারো, তুমি 3 মাসের ভিতরে অনেক ভালো করবা। এই বিলিফটা তোমার মাথার ভিতরে সেট আপ করো, এরপর ক্লাস করাটা শুরু করো। দেখো আজকে আমরা এসএসসি সিলেবাসের ঢাকা বোর্ড 2023 সালে যে সৃজনশীলটা আসছিল, এটা আমরা সলিউশন করব। দেখো ক নাম্বারে কি বলছে, সমাণু কাকে বলে? যে সকল যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তাদের পরস্পরের সমাণু বলে। বিষয়টা চলো আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝে ফেলি। দেখো এই যৌগটা হচ্ছে ইথানল, এই যৌগটা হচ্ছে ইথার। এখন এই দুইটা যৌগের আণবিক সংকেত হচ্ছে C2H6O। বিষয়টা একটু ভেঙে ভেঙে বুঝাই দিই। দেখো এখানে কার্বন কয়টা বলো তো? 2টা। এই যৌগে দেখো তো ইথানলে কার্বন কয়টা? 2টা। বলো তো হাইড্রোজেন কয়টা? 6টা। বলো তো এখানে হাইড্রোজেন কয়টা? 3টা, 2টা আর একটা কয়টা? বলো 6টা। একটা অক্সিজেন, একটা অক্সিজেন। তাহলে ইথানলের আণবিক সংকেত যে এটা তুমি বুঝছো, এখন আসো ইথার একটা বুঝি। দেখো কার্বন কয়টা? 2টা। এই যে একটা, 2টা কার্বন, হাইড্রোজেন দেখো 6টা, এই যে 3টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন, 6টা হাইড্রোজেন বুঝে পাইছো? দেখো এই যে একটা অক্সিজেন, এই যে একটা অক্সিজেন। তাহলে দেখো ইথার হলো স্বাভাবিক অবস্থায় গ্যাসীয় পদার্থ, আর ইথানল হলো তরল পদার্থ। তাহলে একই জিনিস থেকে তৈরি, কিন্তু দুইটার ধর্ম ভিন্ন না, গাঠনিক স্ট্রাকচার ভিন্ন না। এর জন্যই একটা অপরটার কি বলো সমাণু। চলো এবার খ নাম্বার করে ফেলি। খ নাম্বারে কি বলছে দেখো, ডিউটেরিয়াম হাইড্রোজেনের একটি আইসোটোপ ব্যাখ্যা করো। এখন ডিউটেরিয়াম তো আগে তোমার চিনতে হবে নাকি বলো, না চিনলে তুমি পারবা? তাহলে লক্ষ্য করো, এটা হচ্ছে হাইড্রোজেন, এটাও হাইড্রোজেন, এটাও কি বলো হাইড্রোজেন। তো হাইড্রোজেনের জাস্ট এটার ভর হলো 1, এটার ভর 2, এটার ভর কি বলো 3। আর এটার পারমাণবিক সংখ্যা 1, এটার পারমাণবিক সংখ্যা 1, এটার পারমাণবিক সংখ্যা 1। কেন বলো তো? কারণ হাইড্রোজেন 1 নম্বর মৌল, পারমাণবিক সংখ্যা তো 1ই হবে নাকি বলো। তাহলে দেখো 3টারই 5 সমান, মানে পারমাণবিক সংখ্যা দেখো সমান, বাট দেখো ভর সংখ্যাগুলো ভিন্ন না। তাহলে আইসোটোপের সংখ্যায় কি বলছে, যে সকল মৌলের পারমাণবিক সংখ্যাগুলো সমান, মানে নিচের গুলা সমান, বাট উপরে ভর সংখ্যাগুলো ভিন্ন, তাদেরকে পরস্পর আইসোটোপ বলা হয়। তাহলে আইসোটোপের সংখ্যা অনুযায়ী আমরা এখানে দেখো হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে। এটার নাম হলো প্রোটিয়াম, এটার নাম ডিউটেরিয়াম, এটা হলো ট্রিটিয়াম। আর এই যে দ্বিতীয়টা যে ডিউটেরিয়াম, এটাকে এভাবেও প্রকাশ করা যায় 2, 1। সুতরাং আমরা বলতে পারি ডিউটেরিয়াম হলো হাইড্রোজেনের একটা আইসোটোপ। চলো মাই ডিয়ার স্টুডেন্টরা, এখন আমরা গ নাম্বারের সলিউশন করব। কি বলছে দেখো, উদ্দীপকের উৎপাদটির, উৎপাদ কথাটা তুমি একটু মার্কিং করে রাখো। উৎপাদ মানে কি দেখো, ক্যালসিয়াম আর ক্লোরিন যখন বিক্রিয়া করবো তখন যে উৎপাদ তৈরি হবো তার শতকরা সংযুক্তি বের করতে হবো। তাহলে তুমি ফার্স্টে লিখে ফেলো ক্যালসিয়াম প্লাস কি বলো ক্লোরিনের সাথে রিয়াকশন করব। তাহলে ক্যালসিয়াম যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন হবো ক্যালসিয়াম ক্লোরাইড। এখন আসো এই ক্যালসিয়াম ক্লোরাইডের শতকরা সংযুক্তি আমাদের বের করতে হবে। তাহলে ফার্স্টে কি করবে, এই ক্যালসিয়াম ক্লোরাইডের আণবিক ভরটা বের করে ফেলো। বলো তো ক্যালসিয়ামের ভর কত? ক্যালসিয়ামের ভর হলো 40। এরপর প্লাস মেরে ফেলো, ক্লোরিনের ভর কত বলো 35.5। গুণ দিবা কত দিয়া বলো 2 দিয়া। তাহলে 40 প্লাস এটা কত হবো বলো, এটা হবো 71। তাহলে টোটাল ভর কত হইলো বলো। তাহলে 40 আমাকে 71 যোগ করলে কত হয় বলো 111। এটি হলো ক্যালসিয়াম ক্লোরাইডের ভর। এখন দেখো শতকরা সংযুক্তি কিভাবে বের করতে হয়। ফার্স্টে আমরা
এই ক্যালসিয়াম ক্লোরাইড যৌগটা কি কি নিয়ে তৈরি এটা বোঝো। দেখো ক্যালসিয়াম ক্লোরাইড যৌগটা ক্যালসিয়াম আর ক্লোরিন নিয়ে তৈরি। তাহলে ক্যালসিয়ামের শতকরা সংযুক্তিটা কিভাবে বের করি দেখো, যে টোটাল যে আণবিক ভর পাইছো এটা নিচে লিখবা। এরপর ক্যালসিয়ামের ভর কত বলো তো 40। দেখো সে ক্যালসিয়ামের পরমাণু কয়টা, এখানে কোনো কিছু নাই, তার মানে 1 দা গুণ দিতে পারো। গুণন হলো 100%। কি পার্সেন্ট? 100%। এটা যদি তুমি ক্যালকুলেটর নিয়ে সমাধান করো তাহলে কত আসে দেখো, সলিউশন করো তাহলে যে মান পাবা তা হলো 36.036%। তার মানে ক্যালসিয়ামের পরিমাণ হলো এটা। এখন আসলে আমরা ক্লোরিনের শতকরা পরিমাণটা বের করে ফেলি। তাহলে বলো তো ক্লোরিন এই টোটাল ভর কত? 111। ক্লোরিনের ভর কত বলো? 35.5। এটাকে কত দা গুণ দিবা? 2 দা গুণ দিবা। কেন 2 দা গুণ করে দিবা? কারণ এই দেখো দুটা পরমাণু আছে, যে জন্য 2 দা গুণ দিবা। এরপর কি বলো? সূত্রের 100%। এটা যে সলিউশন করলে যে মান পাবা তা হলো 63.96%। এটাই হলো গ নাম্বার প্রশ্নের সলিউশন। তার মানে ক্যালসিয়াম হলো 36.036% আর ক্লোরিন হলো 63.96%। এটাই গ নাম্বারের সলিউশন। চলো ঘ নাম্বারের সলিউশন করে ফেলি। ঘ নাম্বারে কি বলছে দেখো, উদ্দীপকের বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়ক কোনটি গাণিতিকভাবে মূল্যায়ন করো। দেখো উদ্দীপকের বিক্রিয়াটা হলো, দেখো এখানে ক্যালসিয়াম আর ক্লোরিনের কথা বলা আছে, তাহলে মূল বিক্রিয়াটা হবে দেখো ক্যালসিয়ামের সাথে ক্লোরিনের। কার বলো? ক্যালসিয়ামের সাথে ক্লোরিনের মূল বিক্রিয়াটা হবে। তাহলে যখন ক্যালসিয়ামের সাথে ক্লোরিন বিক্রিয়া করবে তখন কি উৎপন্ন হয় দেখো, ক্যালসিয়াম ক্লোরাইড। লিমিটিং বিক্রিয়কের কথা বললে ফার্স্টে তোমার যে কাজটা করতে হবে তা হলো এই যে বিক্রিয়কগুলো আছে না, এগুলার জাস্ট ভরগুলা বের করতে হবে। তাহলে বলো তো ক্যালসিয়ামের ভর কত? ক্যালসিয়ামের ভর হলো 40। আর ক্লোরিনের ভর কত বলো? ক্লোরিনের ইন্ডিভিজুয়াল ভর হলো 35.5। আর যেহেতু দুই আছে এখানে 2 দা গুণ করো, তাহলে কত হয় বলো? 71 হবে, 71। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 71 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে, কি করে বলো? বিক্রিয়া করে কত গ্রাম বলো? 40 গ্রাম ক্যালসিয়ামের সাথে। কত গ্রাম? 40 গ্রাম ক্যালসিয়ামের সাথে। এখন আসো বলো সে 1 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করবে কত গ্রামের সাথে? 40/71 গ্রাম ক্যালসিয়ামের সাথে। তাহলে দেখো অঙ্কেরটাকে কি দেওয়া আছে দেখো, এখানে 20 গ্রাম ক্লোরিন দেওয়া আছে না, 20 গ্রাম ক্লোরিনের কথা বলা আছে না, তাহলে তুমি এই পজিশনে লিখে ফেলো 20 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করবো কত গ্রামের সাথে বলো? 40 গুণন 20 ভাগ কত বলো? 71 গ্রাম ক্যালসিয়ামের সাথে। তা দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি মান পাই 11.26 গ্রাম ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করব। তাহলে খেয়াল করে দেখো 20 গ্রাম ক্লোরিন গ্যাস 11.26 গ্রাম ক্যালসিয়ামকে কিন্তু ভেনিশ করে দিছে, মানে ফিনিশ করে দিছে। তাহলে বলো তো অবশিষ্ট ক্যালসিয়ামের পরিমাণ কত? দেখো ক্যালসিয়ামের পরিমাণ দেওয়া ছিল 15 গ্রাম আর ব্যয় হয়েছে কত গ্রাম? 11.26 গ্রাম। তাহলে এখানে গ্রাম লিখে ফেলো। তাহলে এখানে বলো এখন বলো এই দ্রবণে কত গ্রাম অবশিষ্ট আছে? 3.73 গ্রাম অবশিষ্ট আছে। কে বলো? ক্যালসিয়াম। কে অবশিষ্ট আছে? ক্যালসিয়াম। আর তোমরা তো জানোই যে অবশিষ্ট থাকে না সেই কিন্তু লিমিটিং বিক্রিয়ক। তাহলে এখানে লিমিটিং বিক্রিয়ক কে বলো? আমরা বলতে পারি ক্লোরিন হলো লিমিটিং বিক্রিয়ক। ক্লোরিন কি বলো? লিমিটিং বিক্রিয়ক। যারা লিমিটিং বিক্রিয়কের ম্যাথগুলা ক্লিয়ারলি ভাবে বুঝতে চাও বা করতে চাও তারা এই ডায়লগটা একটু মাথায় রাখবা, তাহলে লিমিটিং বিক্রিয়কের অঙ্কগুলো সহজেই করতে পারবা। ডায়লগটা কি বলো? অবশিষ্ট থাকে না যা লিমিটিং বিক্রিয়কতা। তাহলে অবশিষ্ট কে থাকে না বলো? এই বিক্রিয়ায় অবশিষ্ট থাকে না ক্লোরিন, এর জন্য ক্লোরিনটাই হলো লিমিটিং বিক্রিয়ক। ক্লাস এসএসসি সিলেবাসের ঢাকা বোর্ড 2023 সালের 2য় অধ্যায় থেকে আসা সৃজনশীলের সলিউশন করব। দেখো ক নাম্বারে কি বলছে। ক নাম্বারে বলছে বর সংখ্যা কাকে বলে? তোমরা জানো বর সংখ্যা কি সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয়।
আর এর সমান কি বলো প্রোটন প্লাস নিউটন। তাহলে কোনো একটা পরমাণুর মধ্যে প্রোটন আর নিউটন সংখ্যার যে সমষ্টি থাকে কি বলা হয় বলো, ভর সংখ্যা বলা হয়। এখন আসো আমরা খ নাম্বারে কি বলছে এটা দেখি। দেখো নাইট্রোজেন পরমাণুর আসল পরিচয় তার পারমাণবিক সংখ্যা ব্যাখ্যা করো। দেখো নাইট্রোজেন হচ্ছে 7 নাম্বার মৌল। কি মৌল? 7 নাম্বার মৌল। তোমরা জানো এটার পারমাণবিক সংখ্যাও 7। সাধারণত পারমাণবিক সংখ্যা দ্বারাই কোনো একটা মৌল নিশ্চিত হওয়া যায়। কেন? কারণ তোমরা জানো একটা পরমাণুতে 3 ধরনের কণিকা থাকে, ইলেকট্রন, প্রোটন আর হলো নিউট্রন। তার মধ্যে ইলেকট্রনটা কিন্তু পরিবর্তন হওয়ার সুযোগ আছে, কারণ ইলেকট্রন গ্রহণ এবং ত্যাগের একটা ব্যাপার স্যাপার আছে। এর জন্য ইলেকট্রন সংখ্যা দ্বারা পরমাণু নিশ্চিত করা যায় না। পরবর্তীতে নিউটন সংখ্যাও কিন্তু পরিবর্তন হওয়ার সুযোগ আছে, কিন্তু একটা মাত্র বিষয় পরিবর্তন হয় না, সেটা কি বলো? প্রোটন সংখ্যা। এর জন্য প্রোটন সংখ্যাই হচ্ছে কোনো একটা পরমাণুর আসল পরিচয়। এখন চলে ঘ নাম্বার কি বলছে দেখো। এ চিত্রের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। দেখো এটা হচ্ছে এই পরমাণু, এই পরমাণুর দেখো সর্বশেষ ইলেকট্রনটা, দেখো এটা হলো সর্বশেষ ইলেকট্রন। তাহলে দেখো তো শক্তি স্তর কয়টা? এই যে একটা, দুইটা, তার মানে এন এর মান হলো 2। এন এর মান কি বলো? 2 অলরেডি আমরা পেয়ে গেছি। এখন এখানে প্লাঙ্ক কনস্ট্যান্ট দেওয়া আছে, জাস্ট আমার কৌণিক ভরবেগ বের করতে হবে। তাহলে দেখো কৌণিক ভরবেগের সূত্র কিন্তু তোমরা অলরেডি জানো। কৌণিক ভরবেগের সূত্রটা হলো mvr সমান nh/2 nh কি বলো? 2 পাই। তাহলে তুমি যদি এই কৌণিক ভরবেগটা বের করতে চাও তাহলে তোমার n এর মান লাগবে। দেখো অলরেডি কিন্তু n এর মান 2 দেওয়া আছে, যেহেতু দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনটা আছে, সর্বশেষ ইলেকট্রনটা। তাহলে n এর মানটা তুমি 2 বসাও। আর দেখো প্লাঙ্ক কনস্ট্যান্টের মান কিন্তু এখানে দেওয়া আছে 6.626 গুণন 10⁻34। এরপর আসো 2 তো 2ই, পায়ের মান কি বলো তো? পায়ের মান হচ্ছে 3.1416। তাহলে জাস্ট এটা ক্যালকুলেটর নিয়ে সলিউশনটা করে ফেলো। তাহলে দেখো সলিউশন করলে কি দাঁড়ায়, কি অ্যান্সার আসে? 2.1091 গুণন 10⁻34। আর কৌণিক ভরবেগের একক কি দিবা মনে আছে তো? একক জাস্ট এই এককটা দিয়ে দিবা, মিটার স্কোয়ার কেজি, মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। দিস ইজ অ্যান্সার। কারো যদি কোনো সৃজনশীলের সমস্যা থাকে কমেন্টে জানাও, এটার সলিউশন দেওয়া হবে ইনশাল্লাহ। তাছাড়াও যদি এই ক্লাসগুলোর পিডিএফ কেউ নিতে চাও তাহলে আমার সাথে দুটা মাধ্যমে যোগাযোগ করতে পারবে। নাম্বার 1, দেখো প্রভাষক সোহেল রানা লিখে জাস্ট ফেসবুকে সার্চ দিবা, দেখবা আমার আইডি আসবে, তখন তুমি ওখানে অ্যাড হয়ে যেতে পারবা এবং মেসেঞ্জারে সকল সমস্যার কথা বলতে পারবা, কেমিস্ট্রি প্লাস ফিজিক্সের ব্যাপারে বলতে পারবা। আর এটাও যারা না বোঝো তারা জাস্ট দেখো 01724259896 নাম্বারে ফোন করে দাও, ফোন করে সমস্যাগুলো বলতে পারো। তোমার মনে করো বই শেষ বাট সৃজনশীল একটাও পারো না, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। তাহলে সৃজনশীলগুলোর সলিউশনই তো আমি করে দিচ্ছি, তাই না? তাহলে আর দৌড়াদৌড়ি করার দরকার নাই, জাস্ট রুমে বসে দুমদারাক্কা পড়াশোনা করো। 3 মাস যদি রেগুলার পড়াশোনা করো অনেক ভালো করা সম্ভব, এই বিলিফটা তোমার মাথায় নিয়ে আসতে হবে। তাহলে চলো আমরা ঘ নাম্বার সলিউশনে চলে যাই। দেখো ঘ নাম্বারে কি বলছে? ঘ নাম্বারে বলছে এ ও বি মডেল দুটির মধ্যে তুলনামূলক আলোচনা করো। দেখো এ মডেলটা হলো এটা আর বি মডেল হলো এটা। দেখো এ মডেলটা হলো বোর পরমাণু মডেল। কি পরমাণু মডেল? বোর। আর বি পরমাণু মডেলটা হলো রাদারফোর্ডের পরমাণু মডেল। কি ফোর্ড বলো? রাদারফোর্ড। এইটুকু আইডেন্টিফাই করতে পারলেই তো তোমার হয়ে গেল। এখন আসো কিছু পার্থক্যের ধারণা তোমাদেরকে দিয়ে দিই। এখন রাদারফোর্ড আর বোর পরমাণু মডেলের পার্থক্যটা দেখে ফেলো। দেখো রাদারফোর্ডের পরমাণু মডেল হলো কোয়ান্টাম বলবিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত। কার উপর প্রতিষ্ঠিত? কোয়ান্টাম বলবিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত। আর বোর পরমাণু মডেল হলো মার্কস প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। মার্কস প্লাঙ্কের কি বলো? কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। আর রাদারফোর্ডের পরমাণু মডেল কত সালে দেয়? 1911, সবাই জানো। আর বোর পরমাণু মডেল কত সালে দেয়? 1913 সালে। আর রাদারফোর্ডের পরমাণু মডেলে আকার সম্পর্কে ক্লিয়ার কোনো কনসেপ্ট নাই, বাট বোর পরমাণু মডেলে আকার সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট আছে। এরপর আসো পরমাণুর সঠিক বর্ণালী সম্পর্কে, মানে পরমাণুর যে পারমাণবিক বর্ণালী সম্পর্কে কোনো ধারণা নাই রাদারফোর্ডের পরমাণু মডেলে।
বাট বোর পরমাণু মডেলে কিন্তু পারমাণবিক বর্ণালী সম্পর্কে ধারণা আছে। আর এভাবে তুমি বৈশিষ্ট্যগুলো যদি বই থেকে পড়ো আরো কয়েকটা বানাইতে পারবা। যেরকম তোমার রাদারফোর্ড পরমাণু মডেলে তোমার কৌণিক ভরবেগ সম্পর্কে বলা নাই, বাট বোর পরমাণু মডেল কিন্তু কৌণিক ভরবেগ সম্পর্কে বলা আছে। এটাও বলতে পারবা যেটার মধ্যে শক্তির শোষণ এবং বিকিরণ সম্পর্কে বলা নাই, বাট বোর পরমাণু মডেলের শক্তির শোষণ এবং বিকিরণ সম্পর্কে বলা আছে। এগুলো লিখে দিলেই হয়ে যাবে। তো ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্টে জানাও। সিলেবাস কমপ্লিট, বাট একটা সৃজনশীল পারি না, এই অবস্থা কি তোমার? তাহলে আজকের ক্লাসটা তোমার জন্য। এর জন্য খাতা এবং কলমটা নিয়ে বসতে হবে আর সুন্দর করে মনোযোগ সহকারে করতে হবে। কারণ এতদিন তুমি যে পড়ছো এগুলো নামের পড়া পড়ছো, এই পড়ায় কোনো কাজ হবে না। কারণ সৃজনশীলগুলো যদি না পড়ো এই সৃজনশীল তো পরীক্ষায় আসবে না, কি বলো? কিন্তু এই সৃজনশীল তুমি করো নাই। আর সৃজনশীল দেখলে মাথা ঘোরায়, তাহলে দু একটা সৃজনশীল বুঝে বুঝে করো, সবগুলো পারবা ইনশাল্লাহ। আর যারা পণ্ডিত তাদের জন্য আমি সোহেল স্যার ক্লাস নিই না। যারা একটা দুর্বল কম বোঝো তাদের জন্য মূলত ভেঙে ভেঙে ধীরে ধীরে বোঝানোই আমার মূল উদ্দেশ্য। চলো ক্লাসে চলে যাই। দেখো ক নাম্বারে কি বলছে বলো তো? ধাতু কাকে বলে? ধাতু হলো যে সকল মৌলের পরমাণু ইলেকট্রন ত্যাগ করতে পারে তাদেরকে কি বলা হয়? ধাতু বলা হয়। যেমন দেখো সোডিয়াম একটা ধাতু। সোডিয়াম কেন একটা ধাতু? কারণ এটা একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়ন তৈরি করে। তাহলে যারা ইলেকট্রন ত্যাগ করে তারাই কি বলো? ধাতু। দেখো খ নাম্বারে কি বলছে? ম্যাগনেসিয়াম 2+ বলতে কি বুঝো ব্যাখ্যা করো। দেখো তোমরা জানো ম্যাগনেসিয়াম কয় নাম্বার মৌল বলো তো? 12 নাম্বার মৌল। আর এটা যদি ইলেকট্রন বিন্যাস করো কি হয়? 1s2 2s2 2p কি বলো 6, এরপর কি হয় 3s2। তাহলে এখানে ম্যাগনেসিয়াম 2+ বলছে না। ম্যাগনেসিয়াম 2+ মানে হলো বহিঃস্তর থেকে দুইটা ইলেকট্রন সরিয়ে নেওয়া। তাহলে দেখো আমরা যদি ম্যাগনেসিয়াম 2+টা এখানে লিখি, দেখো প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন হবে না, বাট 1s2 2s2 2p6। দেখো এই যে সর্বশেষ শক্তি স্তরে যে 3s2 ছিল, মানে এস এর মধ্যে যে দুইটা ইলেকট্রন ছিল এই দুইটা চলে গেছে, এর জন্য এসে কি দিয়ে দিবা বলো? শূন্য দিয়ে দিবা। তাহলে ম্যাগনেসিয়াম 2+ বলতে আমরা বুঝি তার বহিঃস্তর থেকে দুটো ইলেকট্রন সরিয়ে নেওয়া। তাই এতে কি হয়? তার ইলেকট্রন সংখ্যার পরিবর্তন হয়, বাট প্রোটন সংখ্যার কিন্তু কোনো পরিবর্তন হয় না, কারণ এটার মধ্যেও 12 প্রোটন সংখ্যা, এটার মধ্যেও 12। বাট এই মৌলের ইলেকট্রন সংখ্যা ছিল হলো 12, বাট যখন 2+ লিখছো তখন এই মৌলের বা এই আয়নের ইলেকট্রন সংখ্যা হয়ে গেছে 10। এইটুকু লিখে দিলে ক্লিয়ার। এখন দেখো এই ঘ নাম্বারে কি বলছে? এ এবং এক্স এর ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করো। বলতো এ মৌলটা কি? দেখো এই মৌলটা যেহেতু 1 নাম্বার গ্রুপের মৌল, দেখো লিথিয়ামের উপরের যে মৌল এই মৌলটা হবে হাইড্রোজেন। এই মৌলটা কি হবে বলো? হাইড্রোজেন। এক্স মৌল দেখো সর্বশেষ গ্রুপ, যেহেতু নিয়ন, নিয়নের উপরের মৌলটা কি বলো? হিলিয়াম। হিলিয়ামের পরই তো নিয়ন আসে নাকি বলো? তাহলে দেখো অলরেডি আমরা এই মৌলটা বের করে ফেললাম এইচ, আর এক্স মৌলটা কি বের করে ফেললাম? হিলিয়াম। তাহলে বলছে এই মৌলটা হলো হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন আর হিলিয়াম এর ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করো। প্রথমেই তোমার বুঝতে হবে ইলেকট্রন আসক্তি কি। দেখো ইলেকট্রন আসক্তিটা আমরা শর্ট ভাষায় বোঝার চেষ্টা করি। এটা একটা পরমাণু, এখানে মনে করো একটা ইলেকট্রন আছে। এই ইলেকট্রনটা তুমি যদি এই পরমাণুতে যুক্ত করতে চাও তাহলে এই পরমাণু থেকে কিছু শক্তি নির্গিত হবে। শক্তি কি হবে বলো? নির্গিত হবে। পরমাণুতে একটা ইলেকট্রন প্রবেশ করাইলে এই পরমাণু থেকে যে শক্তিটা বিমুক্ত হয় তার নামই হলো ইলেকট্রন আসক্তি। দেখো ইলেকট্রন আসক্তি একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পায়, আর ইলেকট্রন আসক্তিটা একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে হ্রাস পায়। তার মানে পর্যায় বৃদ্ধি, গ্রুপে হলো হ্রাস। এখন আসো আমরা এই মৌলগুলা দেখি আসলে এখানে কি বলছে। দেখো এখানে মূলত দেখো এই হাইড্রোজেন আর হিলিয়াম কিন্তু একই পর্যায়ভুক্ত মৌল। দেখো হাইড্রোজেন আর হিলিয়াম কিন্তু একই পর্যায়ভুক্ত মৌল। তো এই পর্যায়ভুক্ত মৌল হওয়ার কারণে দেখো যেহেতু ইলেকট্রন আসক্তি পর্যায়ে বৃদ্ধি পায়, তাহলে হিলিয়ামের ইলেকট্রন আসক্তিটা কিন্তু বেশি হওয়ার কথা এবং হাইড্রোজেনের ইলেকট্রন আসক্তিটা কম হওয়ার কথা। কেন? কারণ ইলেকট্রন আসক্তির পর্যায়বৃত্ত ধর্ম অনুযায়ী যেহেতু পর্যায়ে বৃদ্ধি গ্রুপে হ্রাস পায়, তাহলে এই দুটা যেহেতু একই পর্যায়ভুক্ত মৌল, দেখো হাইড্রোজেনটা বামে আর হিলিয়ামটা ডানে, এর জন্য এটা বেশি হওয়ার কথা, এটা কম হওয়ার কথা। বাট এদের ইলেকট্রন বিন্যাসটা একটু দেখো। হাইড্রোজেন কয় নাম্বার মৌল বলো? 1 নাম্বার মৌল, এর জন্য 1s1। আর হিলিয়াম কয় নাম্বার মৌল? দেখো 2 নাম্বার মৌল, 1s2। দেখো এটার s অরবিটাল কিন্তু ইলেকট্রন দ্বারা পূর্ণ, মানে s2 আছে।
আর এটার ইলেকট্রনটা কিন্তু পূর্ণ নয়, S1 আছে, তার মানে হাইড্রোজেনের একটা ইলেকট্রন গ্রহণ করার সুযোগ আছে। বাট তোমার হিলিয়ামের কিন্তু ইলেকট্রন গ্রহণ করার সুযোগ নাই। কেন নাই? কারণ s অরবিটালে দুইটা ইলেকট্রন থাকার কথা, দুইটাই আছে। এর জন্য হিলিয়াম কিন্তু ইলেকট্রন গ্রহণ করব না, আর হাইড্রোজেন কিন্তু ইলেকট্রন গ্রহণ করব। যেহেতু হিলিয়াম ইলেকট্রন গ্রহণ করব না, তাহলে ইলেকট্রন আসক্তি বলতে হিলিয়ামের কিছু নাই। এর জন্য আমরা বলতে পারি হিলিয়ামের ইলেকট্রন আসক্তিটা কম, হাইড্রোজেনের ইলেকট্রন আসক্তিটা বেশি। অর্থাৎ হাইড্রোজেনের ইলেকট্রন আসক্তি বেশি, হিলিয়ামের কম। আশাবাদী বিষয়টা বুঝছো? আর কারো যদি কোনো সৃজনশীলের সমস্যা থাকে কমেন্টে জানাও, ওই সৃজনশীলটাই সলিউশন দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তাছাড়াও যদি এই ক্লাসগুলোর পিডিএফ কেউ নিতে চাও বা ফিজিক্স এবং কেমিস্ট্রি রিলেটেড কোনো প্রশ্ন থাকে তোমাদের, বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের, তাহলে আমাকে সহজে প্রশ্ন করতে পারবো, কোনো টাকা লাগবে না, কোনো প্রাইভেট ফিও কিন্তু আমি চাবো না। জাস্ট তুমি বলবা, তোমার সমস্যার সমাধানটা আমি করে দেবো। তাহলে লক্ষ্য করো, তুমি ফেসবুকে গিয়ে জাস্ট সার্চ করবা প্রভাষক সোহেল রানা, দেখবা আমার আইডি বের হয়ে গেছে। তাহলে এটা আমাদের মেসেজ লাগাবা। আর দ্বিতীয় মাধ্যম হলো, তুমি যদি এই মাধ্যমেও ব্যর্থ হও, তাহলে তুমি মোবাইল করবা 01724259896 নাম্বারে ফোন করে তুমি তোমার সমস্যাগুলো বলবা, আমি ইনশাল্লাহ তোমাদের সমাধানগুলো করে দিব। তাহলে চলো গ নাম্বারের সলিউশন করে ফেলি। এখন চলো এই গ নাম্বারে চলে যায়। দেখো গ নাম্বারে কি বলছে, ওয়াই এবং জেড এর আয়নীকরণ শক্তি এবং পারমাণবিক ব্যাসার্ধ পরস্পর বিপরীত ক্রমে পরিবর্তিত হয়ে ব্যাখ্যা করো। ফার্স্টে তো তোমার ওয়াই আর জেড বের করতে হবে না, কি বলো? দেখো ওয়াই মৌলটা হলো, দেখো এটা যদি নিয়ন হয়, নিয়নের আগের মৌল কি বলো? জেডটা হবে ফ্লোরিন, তার আগেরটা কি হলো? অক্সিজেন। তাহলে অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। তাহলে ওয়াইটা হলো আমাদের অক্সিজেন আর জেডটা হলো আমাদের কি বলো? ফ্লোরিন। তাহলে বলছে অক্সিজেন আর ফ্লোরিনের মধ্যে আকার যেভাবে পরিবর্তিত হয়, আয়নীকরণ শক্তি তার বিপরীতভাবে পরিবর্তিত হয়, ব্যাখ্যা করো। এখন আসো আমাদের পরমাণুর আকারটা একটু বুঝতে হবে। ফার্স্টে দেখো, এটা হলো আমাদের নিউক্লিয়াস আর এটা হলো শক্তি স্তর। তো শক্তি স্তরে কি থাকে তোমরা জানো? শক্তি স্তরের মধ্যে ইলেকট্রন থাকে। তো এই প্রোটনটা সবসময় এই ইলেকট্রনটাকে নিজের দিকে টানতে থাকে। এখন এই প্রোটনের সংখ্যা যত বাড়বে, টান তত বাড়বে, আর টান যত বাড়বে পরমাণুর আকার তত ছোট হয়ে যাবে। আবার শোনো, এই প্রোটনটা সবসময় ইলেকট্রনটাকে কি করে? আকর্ষণ করে। এই প্রোটনের পরিমাণটা যত বাড়বে, আকর্ষণ তত বাড়বে, আর আকর্ষণ যত বাড়বে পরমাণুর আকার তত কি হলো? হ্রাস পাবে। এর জন্য একই পর্যায়ে বাম দিক থেকে যখন ডান দিকে যাওয়া হয়, বাম দিক থেকে ডান দিকে, তখন এই প্রোটন সংখ্যাটা বাড়ে। এই প্রোটন সংখ্যা বাড়ার কারণে আকর্ষণ বৃদ্ধি পায়, এর জন্য পরমাণুর আকারটাও হ্রাস পায়। এর জন্য পরমাণুর আকার পর্যায়ে হ্রাস পায়। পর্যায়ে কি হয় বলো? পর্যায়ে হ্রাস, আর গ্রুপে বৃদ্ধি পায়। গ্রুপে কেন বৃদ্ধি পায়? কারণ গ্রুপে দেখো একটার পর একটা শক্তি স্তর বাড়তে থাকে, এর জন্য আকর্ষণটা কম হয়, এর জন্য পরমাণুর আকার গ্রুপে কি পায়? বৃদ্ধি পায়। তাহলে দেখো পরমাণুর আকারটা কি? পর্যায়ে হ্রাস, গ্রুপে বৃদ্ধি। এখন আসো আয়নীকরণ শক্তিটা কি, এটা একটু বোঝার চেষ্টা করো। আয়নীকরণ শক্তিটা হলো, এটা মনে করো একটা পরমাণু, এই পরমাণু থেকে জাস্ট এই ইলেকট্রনটা সরাইতে চাচ্ছ, এই ইলেকট্রনটাকে সরাইতে চাচ্ছ এই পরমাণু থেকে। তাহলে যে পরিমাণ শক্তি এই পরমাণুকে দিতে হবে, যে পরিমাণ শক্তিটা তোমার ব্যয় হবে, ওই শক্তিটার নামই হলো আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তিটাও পর্যায়বৃত্ত ধর্ম। এটা হলো জাস্ট পরমাণুর আকারের বিপরীত। আয়নীকরণ শক্তিটা পর্যায়ে পাবো বৃদ্ধি, আর গ্রুপে পাবো হ্রাস। আয়নীকরণ শক্তি কেন পর্যায়ে বৃদ্ধি পায়? কারণ একই পর্যায়ে যখন তুমি বাম দিক থেকে ডান দিকে যাবা, তখন বলো তো পরমাণুর আকার কিভাবে? হ্রাস পাবে। আর পরমাণুর আকার যখন হ্রাস পাবে, তখন এটা সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রনটা সরাইতে বেশি শক্তি দিতে হবে। এর জন্য আয়নীকরণ শক্তি পর্যায়ে কি হয় বলো? বৃদ্ধি পায়। এখন আসো ওয়াই আর জেড এর মধ্যে কার আকারটা বড় এটা দেখবো। দেখো ওয়াই এবং জেড এর মধ্যে দেখো তো ডানে কেরা? জেড। যে ডানে থাকবে তার আকারটা ছোট হবে, আর যে বামে থাকবে তার আকারটা বড় হবে। তাহলে ওয়াই এর আকারটা হলো বড়। ওয়াই কার থেকে বড় বলো? জেড থেকে বড়। এখন আসো এই দুটার মধ্যে আমরা আয়নীকরণ শক্তির তুলনা করব। দেখো আয়নীকরণ শক্তিটা কি হয়? এই পরমাণুর আকারের বিপরীত। পরমাণুর আকারে কি বলো? বিপরীত। এর জন্য তাহলে এখন আসো এই ওয়াই আর জেড এই দুটার মধ্যে এখন কার আয়নীকরণ শক্তি এটা বেশি, এটা দেখবো আমরা। যেহেতু আয়নীকরণ শক্তি পর্যায়ে কি হয় বলো? বৃদ্ধি পায়। তাহলে যে ডানে তার আয়নীকরণ শক্তি বেশি, যে ডানে তার আয়নীকরণ শক্তি বেশি। তাহলে ডানে কি? জেড। তাহলে এই জেড এর হলো আয়নীকরণ শক্তিটা বেশি, কার থেকে বলো? এই ওয়াই থেকে। তাহলে দেখো পরমাণুর আকার যা ছিল
আয়নীকরণ শক্তি তার বিপরীত। এর মধ্য দিয়েই ঘ নাম্বার প্রশ্নের সলিউশন শেষ। বই পড়ে শেষ করে ফেলছো, বাট একটা সৃজনশীল পারো না, এই অবস্থা কি তোমার? তাহলে আজকের ক্লাসটা তোমার জন্যই। আজকে আমরা এসএসসি সিলেবাসের ঢাকা বোর্ড 2023 সালে পঞ্চম অধ্যায় থেকে আসা এই সৃজনশীলটার সলিউশন করব। দেখো ক নাম্বারে কি বলছে, যৌগমূলক কাকে বলে? একাধিক পরমাণু যদি একত্রে মিশ্রিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটা আয়ন সৃষ্টি করে যা একটা মৌলের ন্যায় আচরণ করে তাকে বলা হয় যৌগমূলক। বিষয়টা দেখো একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করো। দেখো নাইট্রোজেন আর এটা হলো হাইড্রোজেন। দেখো একটা নাইট্রোজেনের সাথে 4টা হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে একটা ধনাত্মক আধান বিশিষ্ট আয়ন সৃষ্টি করছে। আর এটা যদি জাস্ট একটা মৌলের ন্যায় আচরণ করে তাহলে এটা একটা যৌগমূলক। তার মানে অ্যামোনিয়াম আয়ন হলো একটা যৌগমূলক। এখন চলো এই খ নাম্বার প্রশ্নের সলিউশন করি। অ্যানায়ন কিভাবে গঠিত হয়? সাধারণত অধাতুগুলা যদি ইলেকট্রন গ্রহণ করে মাইনাস আয়নে পরিণত হয় তার নামই হলো তোমার অ্যানায়ন। বিষয়টা কেমন দেখো, এখানে আমরা লিখলাম ফ্লোরিন। ফ্লোরিন দেখো একটা ইলেকট্রন গ্রহণ করে উৎপন্ন হলো ফ্লোরিন মাইনাস, তাহলে ফ্লোরাইড আয়ন তৈরি করলো। তাহলে দেখো যে ফ্লোরিন একটি ইলেকট্রন কেন গ্রহণ করলো? কারণ একটি ইলেকট্রন এর জন্য গ্রহণ করলো যাতে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাসটা লাভ করতে পারে। এর জন্য যে কোনো মৌল, যে কোনো অধাতু তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য সাধারণত অধাতুগুলা ইলেকট্রন গ্রহণ করে। আর ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হওয়াটার নামই হলো অ্যানায়ন। তাহলে অ্যানায়ন কিভাবে গঠিত হয়? নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য বহিঃস্তরে একটি ইলেকট্রন গ্রহণ করে, এভাবে অ্যানায়ন গঠিত হয়। দেখো ঘ নাম্বার কি বলছে, এই যে 2 নং উদ্দীপক, এই 2 নং উদ্দীপকের অন্যটির বন্ধন গঠন আলোচনা করতে বলছে। তাহলে 2 নং উদ্দীপকটা কি বলো? ক্যালসিয়াম ক্লোরাইড। দেখো ক্যালসিয়াম এটা একটা ধাতু, ক্লোরিন এটা হলো একটা অধাতু। আর ধাতু আর অধাতুর মধ্যে যে বন্ধন তৈরি হয় তার নাম হলো আয়নিক বন্ধন। মানে ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে যে আয়নিক বন্ধনটা আছে এটা আমরা আলোচনা করব। তাহলে এখন চলো আমরা এই ক্যালসিয়াম ক্লোরাইডের গঠনটা কিভাবে অঙ্কন করে, অর্থাৎ এই ডায়াগ্রামগুলো কিভাবে অঙ্কন করে এটা দেখব। ফার্স্টে দেখো আমরা ক্লোরিন পরমাণুর এই ডায়াগ্রামটা অঙ্কন করব। তোমরা জানো ক্লোরিন কয় নাম্বার মৌল বলো তো? 17 নাম্বার মৌল। এখন 17 নাম্বার মৌল হওয়ার কারণে এর ইলেকট্রন সংখ্যা 17টা। এখন এই স্ট্রাকচারে আমরা 17টা ইলেকট্রন দিয়ে ফেলবো। মাঝখানে যেটা এটার মধ্যে দেখো এটা হলো নিউক্লিয়াস, এটার নাম কি বলো? নিউক্লিয়াস। পরের শক্তি স্তরে 2টা ইলেকট্রন মেরে দাও, পরেরটায় 8টা মারো। কয়টা মারো বলো? জোড়ায় জোড়ায় মারবা, কিন্তু কিভাবে মারবা? জোড়ায় জোড়ায়। পরেরটা দেখো 2 আর 8 কত বলো? অলরেডি 10টা হয়ে গেছে। এখন এই শক্তি স্তর টোটাল ইলেকট্রন থাকবে কয়টা বলো? 7টা। এর জন্য 3টা জোর মাল লাগাবা আর একটা হলো অযুগ্ন লাগাবা। তাহলে অনুরূপভাবে এই ক্লোরিনটাও করে ফেলো। বলো তো প্রথমটা কয়টা লাগাবা? 2টা। পরেরটা কয়টা লাগাবা বলো? 8টা। 8টা। এরপর বলো পরেরটায় কয়টা লাগাবা? উপরে একটা লাগাও আর এরপর জাস্ট জোড়ায় জোড়ায় লাগিয়ে দাও, জোড়ায় জোড়ায় লাগিয়ে দাও। এখন আসো সেই ক্যালসিয়াম কয় নাম্বার মৌল এটা বলে ফেলো। ক্যালসিয়াম হলো 20 নাম্বার মৌল। তাহলে মাঝখানটা কি বলো? নিউক্লিয়াস দেওয়ার পরে জাস্ট কি করবা? প্রথমটাই 2টা, পরেরটাই কি করবা বলো? 8টা লাগাও। কয়টা লাগাও? 8টা। এরপরেরটায় 8টা। কয়টা বলো? 8টা। তাহলে বলো তো টোটাল কয়টা হয়ে গেল অলরেডি? দেখো 2 আর 8 10 আর 8 18, আর বাকি আছে 2টা, জাস্ট উপরে লাগাই দিবা। এরপর যে কাজটা করবা দেখো যে ক্যালসিয়ামের বহিঃস্তরে যে 2টা ইলেকট্রন আছে না, এই 2টা ইলেকট্রন সে যদি ত্যাগ করে তাহলে ক্যালসিয়ামের যে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস সে হলো আর্গনের অবস্থা লাভ করবো। কার বলো? তাহলে ক্যালসিয়াম যদি 2টা ইলেকট্রন ত্যাগ করে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গনের অবস্থা লাভ করব। আর ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে সে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গনের অবস্থা লাভ করব। সবাই তো নিষ্ক্রিয় গ্যাসের অবস্থা লাভ করতে চায় না, কি বলো? এর জন্য ক্যালসিয়াম বাবু কি করব দেখো, এই যে 2টা ইলেকট্রন আছে না, এইটা একটাকে দিয়ে দিবে আর এইটা একটাকে দিয়ে দিবে। বুঝছো তো? এর জন্য ক্যালসিয়ামটা দেখো, এটা আবার ক্যালসিয়াম, এটা 2+ পরিণত হবে। কি হবে? 2+। আর এটা হলো ক্লোরিন, যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করলো মাইনাস আয়নে পরিণত হবো, মাইনাস আয়নে পরিণত হবো। এটা যদি অনুরূপভাবে ফিল আপ করো তাহলে বলো দেখো জাস্ট এটা হলো নিউক্লিয়াস। এখন এই 2টা ইলেকট্রন হারানোর পরে কি অবস্থাটা হয় দেখো। তাহলে এটার মধ্যে কয়টাই থাকবে বলো? 2টাই থাকবে। এটার মধ্যে কয়টা থাকবে বলো? 8টা। কয়টা থাকবে বলো? 8টা। বাট এটার মধ্যে কয়টা বলো? 8টা। কয়টা বলো? 8টা।
তাহলে বলছে এই শক্তি স্তর নাই কেন? কারণ যে দুইটা ইলেকট্রন যে দুইটা ক্লোরিন পরমাণুকে অলরেডি দিয়ে দিছে, এর জন্য এই শক্তি স্তর নাই হয়ে গেছে। এখন আসো, তাহলে বলো এটা কি নাম, কি বলো? নিউক্লিয়াস। এটার মধ্যে কয়টা দিবা? দুইটা। এটার মধ্যে কয়টা লাগাবা? বলো 8টা। কয়টা লাগাবা? 8টা। দেখো সে তুই কালির মধ্যে কোন কালি ভালো লাগে কমেন্টে জানা, ওই কালিতে বেশি ক্লাস নেব। তাহলে বলো এই ইলেকট্রনটা যখন এখানে চলে আসবে এটা, তাহলে এখানে দেখো আগে ছিল একটা, এখন জোর বেঁধে যাবে, জোর বেঁধে যাবে। দুইটা লাগাও, দুইটা লাগাও, দুইটা লাগাও। এর জন্য দেখো একটা ইলেকট্রন গ্রহণ করলে এর জন্য মাইনাস। তাহলে এটা কি বলো? নিউক্লিয়াস। কয়টা লাগাবা? দুইটা লাগাবা। এরপর জোড়ায় জোড়ায় লাগাও, জোড়ায় জোড়ায়, জোড়ায় জোড়ায় লাগাও। কোন কালি ভালো লাগে কমেন্টে জানাও, ওই কালি দিয়ে ক্লাস নেওয়া হবে, এর জন্য মাইনাস। তাহলে এইটাই হলো ক্যালসিয়াম ক্লোরাইডের গঠন। ঘ নাম্বার প্রশ্নের মধ্য দিয়ে শেষ। কারো যদি কোনো সৃজনশীলের সমস্যা থেকে কমেন্টে জানাও, ওইটাই নেওয়া হবে ইনশাল্লাহ। তোমাদের পরীক্ষা যাতে ভালো হয় এটাই আমার মূল টার্গেট। যারা পণ্ডিত তাদের জন্য সোহেল স্যার কিন্তু ক্লাস নেয় না। যার মধ্যে একটু দুর্বল, কম বোঝো ভাইয়া, এদের জন্য ভেঙে ভেঙে ধীরে ধীরে ক্লাসটা নিচ্ছি, নাকি বলো? ক্লাসগুলো কেমন লাগে কমেন্টে জানাও। এখন চলো মাই ডিয়ার স্টুডেন্টরা, আমরা এই ঘ নাম্বারের সলিউশন করি। ঘ নাম্বার কি বলছে দেখো, 1 নম্বর অণুটির 1 নম্বর অণুটা কি বলো? সালফার ডাইঅক্সাইড। এই 1 নম্বর অণুটার বন্ধন গঠনের ক্ষেত্রে অষ্টক এবং 2 নিয়মের মধ্যে কোনটি প্রযোজ্য হবে বিশ্লেষণ করো। তাহলে তোমার ফার্স্টে যে বিষয়টা বুঝতে হবে যে সালফার ডাইঅক্সাইডের যে গঠন, এটা লুইস স্ট্রাকচারটাকে বুঝতে হবে। দেখো জাস্ট তুমি 3 পাশে 3টা দ্বিবন্ধন দিয়ে অক্সিজেন দিয়ে দাও, এটাই লুইস স্ট্রাকচার। তোমার কত বেশি বোঝার দরকার আছে বলো? তুমি জাস্ট সালফারের 3 পাশে 3টা অক্সিজেন দিবা, দ্বিবন্ধন দিয়ে দিয়া। এখন দেখো এই যে একটা বন্ধন আছে না, এই বন্ধন প্রতিটা বন্ধনের 2টা করে ইলেকট্রন আছে। প্রতিটা বন্ধনে কয়টা করে ইলেকট্রন আছে? 2টা। তাহলে এটার মধ্যে 2টা, এটার মধ্যে 2টা, এটার মধ্যে 2টা, এটাও 2টা, এটাও 2টা, এটাও 2টা, এটাও 2টা। তাহলে বলো তো টোটাল ইলেকট্রন কয়টা হলো সালফারের বহিস্তরে? দেখো সালফারের বহিস্তরে টোটাল ইলেকট্রন 4, 8, 12টা। দেখো 12টা ইলেকট্রন হয়েছে না? তো অষ্টক নিয়ম অনুযায়ী ইলেকট্রন থাকার কথা 8টা, কিন্তু হয়ে গেছে 12টা। এর জন্য সালফার ডাইঅক্সাইডের মধ্যে দেখো অষ্টক সম্প্রসারণ করছে। কি করছে? অষ্টক সম্প্রসারণ করছে। এর জন্য আমরা বলতে পারি সালফার ডাইঅক্সাইড অষ্টক নিয়ম মানে না। বা 2 নিয়মে কি বলছে দেখো, প্রতিটা ইলেকট্রন গুলা জোড়ায় জোড়ায় থাকবে। দেখো ইলেকট্রন গুলা জোড়ায় জোড়ায় আছে না, 2টা করে আছে না একসাথে। এর জন্য এটা হলো 2 নিয়ম। তার মানে সালফার ডাইঅক্সাইড 2 নিয়ম মানলেও অষ্টক নিয়ম মানে না। কেন অষ্টক নিয়ম মানে না? কারণ বহিস্তরের টোটাল ইলেকট্রন দেখো হলো 12টা, থাকার কথা ছিল 8টা। এর জন্য এটা অষ্টক নিয়ম মানে না। এখন আসো আমরা এই স্ট্রাকচার দিয়ে বিষয়টা বুঝে ফেলি। দেখো সালফার ডাইঅক্সাইডের গঠনটা এখন আলোচনা করব। দেখো এই মাঝখানের এটা হলো সালফার পরমাণু। কি পরমাণু বলো? সালফার পরমাণু। আর এটা অক্সিজেন, এটা অক্সিজেন, এটা অক্সিজেন। তার মানে একটা সালফারের সাথে 3টা অক্সিজেন আছে। এখন আসলে স্ট্রাকচারটা আমরা বুঝে 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 ফেলি। বলতো অক্সিজেন কয় নাম্বার মৌল? অক্সিজেন হলো 8 নম্বর মৌল। তাহলে 8টা ইলেকট্রন দিয়ে ফেলো। প্রথম যে 2টা দিয়ে দাও, এখানে 2টা দিয়ে দাও। তাহলে এই শক্তি স্তরে থাকবে কয়টা? 6টা। তাহলে এখানে 2টা দাও, এখানে 2টা দাও, এখানে 2টা, এখানে 2টা, আর 2টা এই জায়গায় দিয়ে দাও। অনুরূপ ভাবে দেখো এটার জন্য এখানে 2টা দিয়ে দাও, এখানে 2টা দিয়ে দাও, আর এই পাশে কি দিয়ে দিবা বলো? 2টা দিয়ে দাও। এখন আসো এটাও এখানে কয়টা দিবা? 2টা। আর এখানে কয়টা দিবা? 2টা। এখানে কয়টা দিবা? 2টা। এখানে কয়টা দিবা বলো? 2টা। এখন আসো এই সালফারটা ফিল আপ করে ফেলি। সালফার কয় নাম্বার মৌল বলো তো? সালফার হলো 16 নম্বর মৌল। কয় নাম্বার? 16 নম্বর মৌল। এর জন্য এখানে 2টা দিয়ে দাও। এরপর কয়টা দিবা বলো? 8টা দিয়ে ফেলো। দেখো তো 2টা কালির মধ্যে কোন কালিটা বেশি ভালো লাগে কমেন্টে জানাও। তাহলে টোটাল হয়ে গেল 10টা। বাকি আছে বলো কয়টা? বলো 6টা। তো এখানে দেখো এই 6টা কিভাবে ফিল আপ করবে? এইখানে 2টা দিয়ে দাও, আবার এইখানেও 2টা দিয়ে দাও, আর এটার সাথে 2টা দিয়ে দাও। তাহলে টোটাল দেখো তো অক্সিজেনটা কি করলো? তার বহিস্তরে দেখো অলরেডি কিন্তু এখানে টোটাল 8টা ইলেকট্রন আছে। তার মানে হলো এই যে বহিস্তর শক্তি স্তর যে, এটা আমাদের 8টা ইলেকট্রন আছে। আর ভিতরে 2টা, তাহলে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করলো। এটাও দেখো বহিস্তরে 8টা আর ভিতরে 2টা, তাহলে এটাও নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করছে। এটাও কিন্তু নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করছে। এভাবে দেখো এই যে অক্সিজেন যে পরমাণুগুলো আছে এগুলো তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাস লাভ করছে। তাহলে দেখো এখানে ইলেকট্রন গুলা কিন্তু টোটাল যে সালফারের বহিস্তরে দেখো টোটাল ইলেকট্রন আছে কয়টা? দেখো 4টা 4টা 4টা, 12টা। কয়টা আছে বলো?
12টা, কিন্তু অষ্টক পূর্ণ হওয়ার জন্য লাগছিল 8টা। এর জন্য দেখো এই যৌগের পরিস্থিতি যেহেতু 12টা ইলেকট্রন আছে, এর জন্য এই যৌগটাই হলো সালফারের অষ্টক সম্প্রসারণ করছে। কি করছে বল? অষ্টক সম্প্রসারণ করছে। এর জন্য অষ্টক নিয়ম মানবে না। বাট ইলেকট্রন গুলা যেহেতু জোড়ায় জোড়ায় আছে, দেখো ইলেকট্রন গুলা যেহেতু জোড়ায় জোড়ায় আছে, দেখো জোড়ায় জোড়ায় আছে, এর জন্য 2 এর নিয়ম মানবে। এই আলোচনা থেকে বলতে পারি সালফার ডাইঅক্সাইড 2 এর নিয়ম মানলেও অষ্টক নিয়ম মানে না। বই পড়ে শেষ করে ফেলছো, বাট একটা সৃজনশীল পারো না, এই অবস্থা কি তোমার? তাহলে আজকে সৃজনশীলটা করে ফেলো, কারণ পরীক্ষায় কিন্তু তোমার সৃজনশীলটা আসবো। এর জন্য সৃজনশীলটা কিন্তু বেশি প্র্যাকটিস করে যাইতে হবে বই পড়ার পাশাপাশি। চলো আজকে ঢাকা বোর্ড 2023 সালের সৃজনশীলটা সলিউশন করব। এটা সপ্তম অধ্যায় থেকে আসছে সৃজনশীলটা। তাহলে চলো প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নের সলিউশন করি। ক নাম্বার কি বলছে? দহন বিক্রিয়াটা কাকে বলে? দেখো, দহন বিক্রিয়া হচ্ছে কোনো মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়ার নামই হলো দহন বিক্রিয়া। যেমন একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝো, মনে করো ম্যাগনেসিয়াম, এটাকে তুমি যদি অক্সিজেনের উপস্থিতিতে পড়াও তাহলে উৎপন্ন হবে ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে দেখো যে কোনো একটা মৌলকে জাস্ট অক্সিজেনের উপস্থিতি পড়াইয়া তুমি ওই মৌলের একটা অক্সাইড পরিণত করলা, তাহলে এই বিক্রিয়াটার নামই হলো তোমার দহন বিক্রিয়া। এখন চলো এই খ নাম্বার প্রশ্নের সলিউশন করি। নিঃসরণ ও ব্যাপন দুটি ভিন্ন প্রক্রিয়া ব্যাখ্যা করো। দেখো ফার্স্টে তুমি যে কাজটা করবা, এখানে নিঃসরণ আর ব্যাপনের সংজ্ঞাটা দিয়ে দিবা। দেখো এখানে নিঃসরণের সংজ্ঞা আছে, ব্যাপনের সংজ্ঞা আছে। এরপর যে কাজগুলা করবা, তবে সংজ্ঞাগুলো আমি একটু বলে দেই। ব্যাপনটা হলো যে তোমার কোনো মাধ্যমে কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের স্বতঃস্ফূর্ত এবং সমানভাবে ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়া, এটার নাম হলো তোমার ব্যাপন। আর ব্যাপনের ক্ষেত্রে কিন্তু কোনো চাপের প্রভাব নেই, ব্যাপনটা স্বতঃস্ফূর্তভাবে ঘটে, মানে আপনা আপনি ঘটে। বাট নিঃসরণটা হচ্ছে জাস্ট সরু ছিদ্রপথে উচ্চ চাপের অঞ্চল থেকে কোনো একটা গ্যাসের নিম্নচাপের অঞ্চল দিকে ছড়িয়ে পড়াটার নামই হলো নিঃসরণ। নিঃসরণের ক্ষেত্রে কিন্তু কিসের প্রভাব আছে বলো? চাপের প্রভাব আছে। চাপ বাড়াবার নিঃসরণ বাড়বো। তাহলে ব্যাপনের ক্ষেত্রে কিন্তু কোনো চাপের প্রভাব নাই, এই কথাগুলো লিখে দিলেই হবে। আর ব্যাপন আর নিঃসরণটা আমরা একটা টেকনিকের মাধ্যমে বুঝে নিই। দেখো তো এটার ক্ষেত্রে দেখো এই যে সরু যে ছিদ্রটা আছে না, ওই ছিদ্র দিয়ে যে বের হয়, দেখো যে চাপ দিলে যে বের হয়, দেখো চাপ দিলাম বের হলো, যেটা বের হলো ওইটা নাম হলো নিঃসরণ। বের হওয়ার পর চারদিকে ছড়াই পড়লো না, ওটার নাম হলো তোমার ব্যাপন। তাহলে এই যে সরু ছিদ্রপথে বাইরে হলো ওটা নিঃসরণ, আর চারদিকে ছড়াই পড়লো ওইটা হলো ব্যাপন। তাহলে নিজে যখন সেন্ট মারবা তখন এই বিষয়টা একটু চিন্তা করবা, 100-এ 100 ডান হয়ে যাবে। এখন চলো দেখো ঘ নাম্বারে কি বলছে। 1 নম্বর বিক্রিয়ার উৎপাদের ক্ষেত্রে সি এর জারণ মান নির্ণয় করো। দেখো 1 নং যে বিক্রিয়া, এই বিক্রিয়া এই দুটো হলো বিক্রিয়ক, তাহলে উৎপাদ কি বলো? কার্বনিক অ্যাসিড H2CO3, এটি হলো উৎপাদ। এখন উৎপাদের কার্বন পরমাণুর জারণ সংখ্যাটা বের করতে বলছে। তাহলে তুমি যখন এই কার্বনিক অ্যাসিডের কার্বনের জারণ সংখ্যাটা বের করবা, ফার্স্টে তোমার লিখতে হবে, মনে করি কার্বনের জারণ সংখ্যাটা এক্স, যারটা বের করবো ওটাকে এক্স ধরে নিবা। বলো তো হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? +1। হাইড্রোজেনের জারণ সংখ্যা কত বলো? +1। আর অক্সিজেনের জারণ সংখ্যা হলো -2। কিটু বলো? -2। তাহলে এখন দেখো এই কার্বনিক অ্যাসিডে দেখো হাইড্রোজেন আছে না প্রথমে, এর জন্য হাইড্রোজেনের জারণ সংখ্যা লিখে ফেলো। হাইড্রোজেনের জারণ সংখ্যা কত বলো? +1। আর নিচে 2 আছে, এর জন্য 2 দা গুণ করে ফেলো, প্লাস। বলো তো কার্বনের জারণ সংখ্যাটা আমরা বের করবো না, এর জন্য এক্স, প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা কত বলো? -2 গুণন কি বলো? অক্সিজেন আছে কয়টা বলো? 3টা। আর সম্মিলিত জারণ সংখ্যা বসাবার 0। তাহলে বলো তো +1 যদি 2 দা গুণ করো 2 হবে, প্লাস এক্স, আর এই প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6 সমান কত বলো? 0। বা এক্স -4 সমান হলো 0। কিভাবে হলো দেখো, -6 এর দিকে যদি 2 চলে যায় তাহলে কত থাকে বলো? 4। বা এক্স সমান হলো +4। এটাই হলো তোমার গ নাম্বার প্রশ্নের সলিউশন। তাহলে ফার্স্টে কি করলাম? কার্বনের জারণ সংখ্যাটা এক্স, হাইড্রোজেনের +1, অক্সিজেনের -2 ধরে ফেলছি। এরপর শর্ত মধ্যে জাস্ট এগুলো গুণ দিয়ে আমরা যখন সলিউশন করলাম তখন এক্স এর মানটা পেলাম +4। তার মানে হলো কার্বনের জারণ সংখ্যা এই যোগে হলো +4। এর মধ্যে দিয়ে গ নাম্বার শেষ। এখন চলো এই গ নাম্বার প্রশ্নের সলিউশন করি। গ নাম্বার কি বলছে দেখো, 1 এবং 2 নম্বর বিক্রিয়া দুটির উভয়ে সংযোজন বিক্রিয়া হলেও কেবল একটি সংশ্লেষণ বিক্রিয়া।
তার মানে এই যে দুটো বিক্রিয়া দেখতেছো দুটাই সংযোজন বাট একটা সংশ্লেষণ, এটা আমাদের ব্যাখ্যা করতে হবে। আগে তোমরা সংযোজন বিক্রিয়াটি কি এটা বোঝার চেষ্টা করো। সংযোজন বিক্রিয়াটা হলো জারণ বিজারণ বিক্রিয়ায় দুইটা মৌল বা দুইটা যৌগ বা একটা মৌল একটা যৌগ একত্রে যুক্ত হয়ে যদি একটা উৎপাদ তৈরি করে, ওই বিক্রিয়াটার নাম হলো সংযোজন বিক্রিয়া। এখন দেখো এই যে 1 নাম্বার বিক্রিয়া, দেখো দুইটা যৌগ বিক্রিয়া করে একটা উৎপাদ তৈরি করছে না, তাহলে এটাও একটা সংযোজন বিক্রিয়া। দেখেন দুইটা মৌল যুক্ত হয়ে কিন্তু একটা যৌগ তৈরি করছে, এটাও কিন্তু সংযোজন বিক্রিয়া। বাট দুটাই কিন্তু সংশ্লেষণ না। সংশ্লেষণ বিক্রিয়ার সংখ্যাটা হলো জারণ বিজারণ বিক্রিয়ায় যদি শুধুমাত্র দুইটা মৌল যুক্ত হয়ে একটা উৎপাদ তৈরি করে, তার নাম হলো সংশ্লেষণ বিক্রিয়া। তাহলে দেখো এই যে 2 নাম্বার যে বিক্রিয়াটা আছে, দেখো শুধুমাত্র নাইট্রোজেন আর অক্সিজেন দুইটা মৌল যুক্ত হয়ে একটা উৎপাদ তৈরি করছে না, এর জন্য এটা শুধুমাত্র সংশ্লেষণ বিক্রিয়া। কিন্তু উপরেরটা কিন্তু সংশ্লেষণ বিক্রিয়া না। কেন? কারণ দেখো এটার মধ্যে যৌগ আছে, যৌগ থাকলে সংশ্লেষণ না, ওটা শুধুমাত্র সংযোজন। কিন্তু 2 নাম্বার বিক্রিয়াটা দেখো, এটা একই সাথে সংশ্লেষণও একই সাথে সংযোজনও। কেন? কারণ মৌল থাকার কারণে এটা সংশ্লেষণ বিক্রিয়া, আর দুইটা বিক্রিয়া করে এটা উৎপাদ তৈরি করছে, এর জন্য সংযোজন বিক্রিয়া। তাহলে কি আমরা বলতে পারি সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন সংশ্লেষণ বিক্রিয়া নয়। ক্লাসটা এই পর্যন্তই। ক্লাসটা কেমন লাগলো বলে ফেলো, কমেন্টে জানাও।